তো যে বিষয়টা আমি বলতেছিলাম যে নবাব আলীবর্দী খাঁ তার জামাই ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তো আমরা জানতে পারলাম যে নবাব আলীবর্দী খাঁ তার বংশ পরিচয় ছিল যে তিনি খাঁ বংশের লোক, বা তার বংশ পরিচয় হলো খাঁ বংশ। তো সিরাজউদ্দৌলা তার জামাই। সিরাজউদ্দৌলার বংশ পরিচয়টা আসলে কি? সিরাজউদ্দৌলার বংশ পরিচয় খুঁজতে গেলে দেখা যায় যে সিরাজউদ্দৌলা ছিলেন মীর বংশের লোক, অর্থাৎ সিরাজউদ্দৌলার বংশ পরিচয় হলো মীর বংশ। মির্জা মোহাম্মদ সিরাজউদ্দিন অর্থাৎ মীর বংশ। তবে তিনি ছিলেন কি নবাব আলীবর্দী খাঁর জামাই। ঠিক আছে? তো এখানে আর একটা বিষয় আছে যে নবাব আলীবর্দী খাঁ, এই আলীবর্দী যে নামটা, ঠিক আছে, আলীবর্দী নামের সাথে নামটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যায় আলী একটি ইসলামিক শব্দ, যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নাম থেকে আসছে আলী নামটি। আর তার পাশে যে বর্দি শব্দটি দ্বারা আসলে কি বোঝায়, এটা আপনারা রিসার্চ করে দেখবেন, বা বইতে বা অনলাইনে রিসার্চ করে দেখবেন যে বর্দি শব্দটা দ্বারা কি বোঝায়। তবে আমার মনে হয় যে এই বর্দি শব্দ দ্বারা বদ্যি বা বেদে সম্প্রদায়কে বোঝানো হয়। বাংলাদেশের একটা জাতিগোষ্ঠী হলো বেদে, মানে একটা সম্প্রদায়, বেদের সম্প্রদায়। এই বেদের সম্প্রদায়টাকে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সেখানে দেখা যায় যে তারা টং বানিয়ে একটা পলির মতো থাকেন নদীর ধারে বা বিভিন্ন মাঠে টং বানিয়ে থাকেন। তো তারা হলেন কি বর্দি, বদ্যি, এদেরকে আমরা স্থানীয় ভাষায় বদ্যি বলি, আর বইয়ের ভাষায় এদেরকে বলা হয় বেদে। তো নবাব আলীবর্দী খাঁ, যেহেতু তার নামের সাথে নামটা আলীবর্দী, তো আলী দ্বারা বোঝায় যে তিনি একজন বাঙালি, বাংলাদেশের মানুষ। আর বর্দি শব্দটি দ্বারা এটা বর্গীয় হতে পারে, বর্দীয় হতে পারে। বর্গী বলতে বোঝায় যে ভারতের কোনো একটা রাজ্য থেকে আসা মানুষ বর্গী। আপনারা ইতিহাস বইতে পড়বেন যে বর্গী এলো দেশে একটা শব্দ আছে যে বর্গী এলো দেশে। এই বর্গীরা হলেন মারাঠা সৈনিক। ভারতের মারাঠা সৈনিকদেরকে বলা হতো বর্গী। তো এই বর্গী দ্বারা বোঝায় যে ইন্ডিয়ান বা ভারতীয়। আর বদ্যি দ্বারা বোঝায় হলো বেদের সম্প্রদায়, বাংলাদেশের বেদের সম্প্রদায়। তো এর দ্বারা স্পষ্ট যে আলীবর্দী খাঁ তিনি একজন বাঙালি ছিলেন এবং তিনি ভারতের মানুষ ছিলেন। বাংলাদেশি মানে তো ভারতের মানুষ, তার মানে তিনি ইন্ডিয়ান ছিলেন এবং তিনি বাংলাদেশি ছিলেন আলীবর্দী, এবং তার বংশ পরিচয় হলো খাঁ বংশ। এরপরে নবাব বংশের আর একজন নবাব ছিলেন বাংলার, তিনি হলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ নামে একজন নবাব, তিনি বাংলার শাসনকর্তা ছিলেন। মুঘলদের দ্বারাই তিনি নির্বাচিত ছিলেন। তো তার নাম ছিল মুর্শিদ কুলি খাঁ। তো মুর্শিদ কুলি খাঁ নাম থেকে আমরা যে বিষয়টা জানতে পারি বা বুঝতে পারি তা হলো যে তিনি হয়তো কোনো পীর ছিলেন। যে মুর্শিদ শব্দটি দ্বারা আমরা বুঝি যে পীরদের, মুর্শিদ সাধারণত পীরদের একটা পদবী। তো এটা দ্বারা বোঝা যায় যে এই কুলি খাঁ তিনি একজন পীর ছিলেন, পীর বা পীর টাইপের লোক ছিলেন। আর কুলি এটা আমাদের দেশের
আঞ্চলিক নাম কুলি, মুর্শিদ কুলি। আর খা দ্বারা এটা তার বংশ পদবী বোঝায়, যে খা দ্বারা বোঝায় যে তিনি খা বংশের লোক। তো এটা দ্বারা স্পষ্ট যে মুর্শিদ কুলি খা তিনি একজন বাঙালি ছিলেন এবং ইন্ডিয়ান ছিলেন। তো এই ব্যক্তি দ্বারা আমরা এই ব্যক্তির নাম, ইতিহাসে এই ব্যক্তির নাম থেকে আমরা জানতে পারি যে এই দুইজন নবাব বাংলার শাসনকর্তা ছিলেন এবং তারা উভয় খা বংশের লোক ছিলেন। তো খা বংশের আর একজন লোক আছেন, ব্যক্তি আছেন যিনি ইতিহাসে বিখ্যাত এবং বাংলার শাসনকর্তা। তিনি হলেন সম্রাট ঈশা খাঁ, সুলতান ঈশা খাঁ শাসনকর্তা ছিলেন, বাংলার শাসনকর্তা ঈশা খাঁ। তো আমরা জানি যে ঈশা খাঁ হলো সোনারগাঁয়ের শাসনকর্তা ছিলেন। তো ওই সময় বাংলাটা একত্রিত ছিল না বা এত বিস্তৃত ছিল না, এবং বাংলার বিভিন্ন অঞ্চল খণ্ড খণ্ড অবস্থায় ছিল এবং এক এক খণ্ডের শাসনকর্তা এক একজন ছিলেন। তো ঈশা খাঁর সাম্রাজ্যটা সুদূর প্রসারী ছিল না। ঈশা খাঁর সাম্রাজ্যটা ছিল শুধু নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা, অর্থাৎ সোনারগাঁ এবং এর আশপাশের যে জেলা উপজেলা আছে এই অঞ্চলের শাসনকর্তা ছিলেন ঈশা খাঁ। তো আমরা ইতিহাস বই থেকে জানতে পারি যে ঈশা খাঁ আর সময়ে তিনি বাংলার শাসনকর্তা ছিলেন এবং তার সময়কে বাংলার একটা স্বর্ণযুগ আমরা বলতে পারি, কারণ ঈশা খাঁর সময় 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো এটা দ্বারা বোঝা যায় যে তিনি একজন যোগ্য শাসক ছিলেন, সম্রাট ঈশা খাঁ। তো এই নামগুলো দ্বারা, অর্থাৎ আমি যে 3টি নাম বললাম এবং তাদের নাম থেকে আমরা যে তথ্যগুলো পাওয়া যায়, তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই 3টি নাম, যে 3 জনের নাম আমি বললাম, 3 জন ব্যক্তির নাম, এরা সবাই বাঙালি ছিলেন এবং এই ইন্ডিয়ান ছিলেন, অর্থাৎ ভারতের লোক ছিলেন এবং এরা বাংলার শাসনকর্তা ছিলেন। একজন হলেন ঈশা খাঁ, আর একজন হলেন মুর্শিদ কুলি খাঁ, আর একজন হলেন আলীবর্দী খাঁ। তো এই 3 জন শাসনকর্তা বাংলার 3 জন শাসনকর্তা খাঁ বংশের লোক ছিলেন। তো খাঁ বংশের লোক বা খাঁ বংশটা এখনও বাংলাদেশে আছে, বা খাঁ বংশের লোকজন বাংলাদেশে আছে। তো বাংলাদেশ হলো বংশের জন্য বিখ্যাত। বাংলাদেশে অনেক বংশ আছে। বাংলাদেশে বংশ যে পদবি বা বংশ পরিচয়, এটা বাংলাদেশ এবং বাঙালিদের একটি ঐতিহ্য এবং গর্বের বিষয়। এবং বংশ দ্বারা সাধারণত কর্ম বোঝায়। হিন্দু সমাজে বংশ দ্বারা কর্ম বোঝায়, আর মুসলমান সমাজে বংশ পরিচয়টা হলো গৌরবের বা আভিজাত্যের প্রতীক। তো আপনারা কে কোন বংশের মানুষ কমেন্ট বক্সে জানাবেন, যে কারা চৌধুরী, কারা খন্দকার বংশ, কারা শেখ বংশ, কারা সৈয়দ বংশ, কারা মোল্লা বংশ। তো কারা কোন বংশ, এই বংশগুলো আপনারা আপনাদের বংশগুলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।